নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি ডিরেক্টর অ্যান্ড এইচওডি অফ গ্যাস্ট্রো সায়েন্সেস অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট ডক্টর মহেশ কুমার গোয়েঙ্কাকে। প্রথমেই ডাক্তারবাবুকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারের পক্ষ থেকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। নমস্কার। পেটের সমস্যা বা হজমের সমস্যা, এই সমস্যা আমরা প্রত্যেকেই কম বেশি ফেস করে থাকি, কিন্তু এর নানা রকম দিক রয়েছে, নানা রকম কারণ রয়েছে। আজকে আমাদের আলোচনার যে মূল বিষয় সেটি হচ্ছে প্যানক্রিয়াটাইটিস। এই প্যানক্রিয়াটাইটিস কি, কাদের হয়, কেন হয়, কোন কোন লক্ষণ দেখলে বুঝতে পারবো চিকিৎসকের কাছে যেতে হবে এবং তার চিকিৎসা, এই সমস্ত বিষয় নিয়ে আজকে ডাক্তারবাবুর কাছে আমরা জানবো। ডাক্তারবাবু, শুরুতেই যেটা জানার যে আমরা অনেক সময় পেটের সমস্যাটা বা ছোট ছোট সমস্যা হলে সেটাকে আমরা অনেক সময় গুরুত্ব দিই না এবং আমরা ভাবি যে ঠিক আছে পরে চিকিৎসকের কাছে যাব, কিন্তু দেখা যায় যে ধীরে ধীরে সেই সমস্যাটা একটা বড় আকার নেয় এবং পরবর্তীকালে সেটা একটা মারাত্মক অসুখের আকার ধারণ করে। তো এরকমই একটা সমস্যা প্যানক্রিয়াটাইটিস, এটা নিয়ে আজকে আপনার কাছে প্রথমে জানবো। আপনি ঠিকই বলেছেন যে অনেক সময় সব জায়গায় এটাই হয় যে একটু পেটে ডিসকমফর্ট হলো, একটু ব্যথা হলো, কিংবা একটু বুকে একটু চাপ সৃষ্টি হলো, তা আমরা বলি যে এটা গ্যাসের জন্য ব্যথা হচ্ছে। কিন্তু আমাদের জানতে হবে যে এই সিমটমসগুলো যদি পারসিস্ট করে তাহলে সবসময় জানতে হবে যে এগুলো একটা মোর সিরিয়াস ডিজিজকে প্রেডিক্ট করতে পারে। যেরকম প্যানক্রিয়াস একটা আপনি বললেন, ইভেন মায়োকার্ডিয়াল ইনফাকশন, হার্টের অ্যাট্যাকটাও অনেক সময় প্রথমে একটু মাইল্ড ব্যথা দিয়ে শুরু হতে পারে। সো কথাটা হচ্ছে যে যদি একটা আনইউজুয়াল সাডেন ম্যানিফেস্টেশন কিছু হয় তাহলে ওটাকে নেগলেক্ট করতে নেই। সেকেন্ড হচ্ছে যদি কোনো সিমটমস পারসিস্ট করে কিছু সময়ের জন্য, যেন 2 উইকের বেশি, যেটাকে আপনি গ্যাস মনে করছেন কিংবা ব্যথা মনে করছেন, ওটা যদি পারসিস্ট করে তাহলে ওটাকে ইনভেস্টিগেট করে নেওয়া ভালো। এখন আপনি একটা প্যানক্রিয়াটাইটিস নিয়ে ডিসকাশন আরম্ভ করলেন। প্যানক্রিয়াস জিনিসটা কি? প্যানক্রিয়াস হচ্ছে আমাদের শরীরে পিঠের দিকে একটা বড় অর্গান, আর এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট অর্গান, দুদিক থেকে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইনসুলিন, সবাই শুনেছেন। ইনসুলিন যার ডেফিসিয়েন্সিতে ডায়াবেটিস হয় সেটা অ্যাকচুয়ালি প্যানক্রিয়াস থেকেই প্রোডাকশন হয়। সো ইনসুলিন আর আরও অনেকগুলো হরমোনস আছে যেগুলো ইনসুলিন প্যানক্রিয়াস থেকে সিক্রেশন হয়, এটা জানতে হবে। আর যদি প্যানক্রিয়াস ভালো কাজ না করে তাহলে ডায়াবেটিস হতে পারে, যেটা ইনসুলিন ডেফিসিয়েন্সির জন্য হয়। কিন্তু আমরা আরেকটা দিক যেটা সবাই জানে না, যে প্যানক্রিয়াসটা খুবই ইম্পর্টেন্ট প্যানক্রিয়াটিক এনজাইমসের জন্য। যে প্যানক্রিয়াটিক এনজাইম যেগুলো হয়, যদি আমাকে নাম নিতে হয়, আমাইলেজ, লাইপেজ, ট্রিপসিন, এই এনজাইমসগুলো যখন ইন্টেস্টিনে পৌঁছয়, এইগুলোই রেসপন্সিবল হচ্ছে মেনলি আমাদের খাওয়ার পদার্থগুলোকে ডাইজেস্ট করার জন্যে। সো মোট কথা হচ্ছে প্যানক্রিয়াস একটা খুব ইম্পর্ট্যান্ট অর্গান, বোথ ফর মেনটেনিং ব্লাড সুগার অ্যাজ ওয়েল অ্যাজ ফর ডাইজেশন অফ অল আওয়ার ইনজেস্টেড সাবস্টেন্সেস। এখন প্যানক্রিয়াটাইটিসের মানেটা হচ্ছে প্যানক্রিয়াসে একটা ইনফ্লামেশন হয়েছে। আইটিসের মানেটা হচ্ছে ইনফ্লামেশন, যেরকম গ্যাস্ট্রাইটিস মানে স্টমাকের ইনফ্লামেশন, কোলেসিস্টাইটিস মানে গলব্লাডারের ইনফ্লামেশন, সেরকম প্যানক্রিয়াস যখন ইনফ্লামেশন হবে সেটাকে প্যানক্রিয়াটাইটিস বলা হবে। এখন প্যানক্রিয়াটাইটিস মোট 2 রকমের প্যানক্রিয়াটাইটিস হয়। একটা হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, তার মানে সাডেনলি কিছু ছিল না, সাডেনলি একটা সিভিয়ার অ্যাট্যাক হলো, ওটাকে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস বলবো। মানে একটা হেলদি মানুষের প্যানক্রিয়াটাইটিস হলে ওটাকে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস বলা হবে। আবার একটা টার্ম আছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, তার মানে একটা কন্টিনিউয়াস একটা ব্যথা চলছে, সেটা প্যানক্রিয়াসের জন্য আছে। প্যানক্রিয়াসের জন্য আছে তার মানে এপিগ্যাস্ট্রিয়াম, আপার অ্যাবডোমেন ব্যথা হচ্ছে, পিঠের দিকে যাচ্ছে, আর এটা একটা লো লেভেল ব্যথা অনেক দিন চলতে পারে, ওটাকে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস বলবো। ক্রনিক মানে হচ্ছে লং টার্ম প্যানক্রিয়াটাইটিস। আগে আমরা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস সম্বন্ধে কথা বলি। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস অনেক কারণে হতে পারে, আর আমরা অ্যাজ এ ডক্টরও অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসকে ভয় করি, কারণ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস যদি ঠিক টাইমে ট্রিটমেন্ট না করা হয়, এটা থেকে পুরো বডিতে অর্গান ফেলিয়ার হতে পারে। এটা রেসপিরেটরি ফেলিয়ার কজ করতে পারে, এটা কার্ডিওভ্যাসকুলার সিস্টেমকে ড্যামেজ করতে পারে, এটা কিডনিকে ড্যামেজ করতে পারে। তাহলে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস কোনো সময় সবসময় সিরিয়াসলি নেওয়া উচিত। এখন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস কেন হতে পারে? অ্যালকোহল একটা ইম্পর্টেন্ট কজ, যে যদি অ্যালকোহলটা রেগুলারলি খাওয়া হয়, বেশি পরিমাণে খাওয়া হয়, তার জন্য অ্যালকোহলিক প্যানক্রিয়াটাইটিস হয়। আবার সেকেন্ড যদি আমাকে কমন কজ বলতে হয় তাহলে গল ব্লাডারে স্টোন থাকে, স্টোন তৈরি হতে পারে। তা গল ব্লাডারের স্টোন যদি বাইল ডাক্টে পিত্তের নলিতে চলে আসে, তাহলে
পিত্তনলী দ্য লোয়ার পার্ট আর প্যানক্রিয়াটিক ডাক্টটা একসঙ্গে গিয়ে ইন্টেস্টিনে খোলে, ওখানে যদি কিছুক্ষণ থাকে তাহলে ওটাকে প্যানক্রিয়াসকে ড্যামেজ করে প্যানক্রিয়াটাইটিস কজ করতে পারে। এটা হচ্ছে দুটো মেইন কারণ, অ্যালকোহল আর বিলিয়ারি কজ কিংবা গল স্টোন। তাছাড়া অনেকগুলো ওষুধ আছে, যেরকম মির্গির জন্য যে ওষুধগুলো দেওয়া হয়, অ্যান্টিবায়োটিক্সগুলো যেগুলো দেওয়া হয়, পেন কিলার্স কিছু কিছু আছে, যেরকম ক্যান্সারের কিছু কিছু ওষুধ আছে, তাদের থেকেও প্যানক্রিয়াটাইটিস হতে পারে। তাছাড়া যাদের কোলেস্টেরল কিংবা ট্রাইগ্লিসারাইড বেশি আছে, যাদের ক্যালসিয়াম লেভেল হাই আছে, এগুলোর জন্যও প্যানক্রিয়াটাইটিস হতে পারে। এইগুলো হচ্ছে কমন কজ অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আবার অ্যালকোহলের জন্য হতে পারে, কিন্তু জেনেটিকও হতে পারে, মানে জেনেটিক্স মানে মা বাবার কাছ থেকে জিনের অ্যাবনর্মালিটির জন্য ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হতে পারে। এখন প্যানক্রিয়াটাইটিসের ম্যানিফেস্টেশন কিন্তু সবসময় যে সঠিক ক্লিয়ার কাট থাকবে নাও থাকতে পারে, কিন্তু এটা জানতে হবে যদি আমার আপার অ্যাবডোমেনে নাভির উপরে যদি ব্যথা হয় আর ওই ব্যথাটা যদি পিঠের দিকে যায়, তাহলে সবসময় ভাবা উচিত যে এটা প্যানক্রিয়াটাইটিস ব্যথা নয় তো। কিন্তু এরকম ব্যথা আরও কারণে হতে পারে, গ্যাস্ট্রিক আলসার থাকলেও এরকম ব্যথা হতে পারে, আর যেটা বললাম আমি হার্ট অ্যাটাকেও এরকম ব্যথা হতে পারে। তাহলে যখনই এরকম ব্যথা হবে সঙ্গে সঙ্গে হাসপাতালে যাওয়া উচিত আর টেস্টগুলো করা উচিত। ফর্চুনেটলি ব্লাডে টেস্ট করলে প্যানক্রিয়াটাইটিসে ডায়াগনোসিস করা যায়, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে ডায়াগনোসিস করা যায়। দুটো সিম্পল টেস্ট, মাইলেজ আর লাইপেজ, এই টেস্ট করলেই বেশি ভাগে 90%-এ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এই লেভেলগুলো হাই থাকে। তাহলে ডায়াগনোসিস করাটা খুব ডিফিকাল্ট নয়। যদি ডাউট থাকে তাহলে আমরা আলট্রাসাউন্ড কিংবা সিটি স্ক্যান করে ডায়াগনোসিসটা কনফার্ম করি। যেটা বললাম যে যেরকম মায়োকার্ডিয়াল ইনফাকশনে গোল্ডেন আওয়ার আছে, প্রথম কয়েক ঘন্টার মধ্যে কিংবা কয়েক মিনিটের মধ্যে ট্রিটমেন্ট করা দরকার, সেরকমই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে প্রথম 24 to 48 আওয়ার্সে ট্রিটমেন্ট দেওয়া উচিত। আর ট্রিটমেন্টটার মধ্যে প্রচুর অ্যামাউন্টে আইভি ফ্লুইডস, ইন্ট্রাভিনাস ফ্লুইডস দিতে হয়, কারণ এটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস একরকম বার্ন, মানে ভিতরে আগুন লেগে গেছে। তাহলে আগুন বোঝাবার জন্য যেরকম জল দরকার, সেরকম আমাদের প্যানক্রিয়াটাইটিস ঠিক করার জন্য জল দরকার। তাহলে প্রচুর অ্যামাউন্টে জল দরকার। প্রথম 24 আওয়ার্সে 4 লিটার থেকে 8 লিটার অবধি জল ইন আইভি ফর্মে দিতে হতে পারে। পেশেন্টের প্রচুর ব্যথা থাকে তাহলে ব্যথার ওষুধ দিতে হয়, আর কোনো কোনো ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক্স দিতে হয়। যদি গল ব্লাডার স্টোনের জন্য থাকে, যদি স্টোনটা গিয়ে বাইল ডাক্টে আটকে থাকে, তাহলে একটা স্মল পার্সেন্টেজ আমরা ইমিডিয়েটলি গিয়ে ওই স্টোনটাকে বার করে দেবো। কিন্তু যেটা খুব ইম্পর্ট্যান্ট কথা, যেটা আপনিও কিছুটা বললেন, যে যদি প্যানক্রিয়াটাইটিসকে ঠিক টাইমে আমরা ট্রিটমেন্ট না করি তাহলে ইট হ্যাজ আ হাই অ্যামাউন্ট অফ মর্টালিটি, মানে আলটিমেট ফেটালিটি হতে পারে। আর এগুলো ইউজুয়ালি হয় কারণ অর্গান ফেলিয়ার ডেভেলপ করে কিংবা ওখানে প্যানক্রিয়াসের মধ্যে একটা ইনফেকশন ডেভেলপ করে, তার জন্যে পেশেন্ট ডিটেরিয়েট করতে পারে। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো আপনাকে মোটামুটি কাদের এই অসুখের হওয়া বা অসুখ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে? আমি যখন প্যানক্রিয়াটাইটিসের কজ বলছিলাম তখন আমি কিছুটা বললাম যে যারা রেগুলার বেসিসে অ্যালকোহল খায়, অ্যালকোহলিক প্যানক্রিয়াটাইটিস, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য কমনেস্ট কজ। সেকেন্ড কমন কজ আমি বললাম যে গল ব্লাডারে যাদের স্টোন আছে, যদি স্টোনটা স্লিপ করে বাইল ডাক্টে চলে যায়, তাহলে বাইল ডাক্টে গিয়ে লোয়ার এন্ডে কিছুক্ষণ যদি স্টোনটা থাকে তাহলে প্যানক্রিয়াটাইটিস কজ করতে পারে। কিছু কিছু ওষুধ আছে যেগুলো আমরা বললাম, ওষুধের জন্য হতে পারে। আবার ট্রাইগ্লিসারাইড হাই থাকলে হতে পারে, ক্যালসিয়াম হাই থাকলে হতে পারে, জেনেটিক কজ হতে পারে। কিছু কিছু প্রসিজার্স আছে, যেরকম আমরা ইআরসিপি বলে একটা প্রসিজার আছে যেটা খুব কমনলি গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা করে। ইআরসিপির একটা কমপ্লিকেশন হচ্ছে প্যানক্রিয়াটাইটিস। তা এইগুলোই হচ্ছে কমন কজেস অফ প্যানক্রিয়াটাইটিস। আচ্ছা, আমি সিমটমস নিয়ে আরেকটু বিস্তারিত আপনার কাছে জানবো। আপনি ব্যথা বলেছেন এবং তার সাথে প্রদাহ বলেছেন, এছাড়া আর কি ধরনের লক্ষণ দেখা দেয়? ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্যানক্রিয়াটাইটিস, পার্টিকুলারলি আমরা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস কথা বলছি, কিন্তু অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ম্যাক্সিমাম ক্ষেত্রেই পেন ইজ দ্য মেইন ম্যানিফেস্টেশন। আর পেনটা যেটা বললাম, ক্যারেক্টারিস্টিক পেন হচ্ছে পেটের উপরের দিকে, নাভির উপরে পেন হয়, আর এই পেনটা পিঠের দিকে যায়। অনেক সময় যদি পেশেন্ট সামনে দিকে বেন্ড করে তাহলে পেনে কিছুটা রিলিফ হয়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বিকজ প্যানক্রিয়াস পিঠের দিকে লোকেটেড আছে, তাহলে তার জন্য এই সিমটমসটা দেখা যায়। কিন্তু এটা ছাড়াও আরও সিমটমস আছে। ভমিটিং, একটা বমি হচ্ছে বারবার, এটাও একটা প্যানক্রিয়াটাইটিস এভিডেন্স হতে পারে। পায়খানা হওয়া বন্ধ হয়ে গেল, সেটাও একটা প্যানক্রিয়াটাইটিস এভিডেন্স হতে পারে। ইউরিন হওয়ার কমে গেল, সেটা একটা অর্গান ফেলিয়ার হয়ে প্যানক্রিয়াটাইটিস এভিডেন্স হতে পারে। সো এইগুলো হচ্ছে কমন কজ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের কমন ম্যানিফেস্টেশন। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস অন দ্য আদার হ্যান্ড, পেন ছাড়া ওখানে ম্যাল অ্যাবজর্পশন হয়, খাওয়ার অ্যাবজর্পশন হচ্ছে না, তার জন্য ওদের লুজ মোশন হতে পারে, ডায়রিয়া হতে পারে। আবার ওদের ইনসুলিন ডিফিসিয়েন্সি হচ্ছে, তার জন্য ডায়াবেটিস হতে পারে। সো ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে পেন with diarrhea with diabetes is a combination for chronic pancreatitis. Pain
with vomiting, with absence of passing stool is manifestation of acute pancreatitis. কিন্তু অ্যাকিউট প্যানক্রিয়াটিস একদম খুব ইউজুয়ালি খুব সিভিয়ার পেন হয়, ক্রনিক প্যানক্রিয়াটিস ইউজুয়ালি পেনটা মোর বোরিং হয়, ততটা সিভিয়ার হয় না। আচ্ছা স্যার, অ্যাকিউটের ক্ষেত্রে আপনি বলেছেন যে একটা গোল্ডেন আওয়ার থাকে, সেই গোল্ডেন আওয়ারটা খুব ইম্পর্ট্যান্ট হয়। এই বিষয়ের সাথে আমি যুক্ত করে বলি যে ক্রনিক এবং অ্যাকিউট দুটোর ক্ষেত্রে এটা কি আগামী দিনে কোনো প্যানক্রিয়াস ক্যান্সারের দিকে রূপান্তরিত হতে পারে, এরকম চান্সেস থাকে কি কখনো? এটা ভালো কোয়েশ্চেন, খুবই ভালো কোয়েশ্চেন, আর এটা জানা দরকার। আমরা আজ থেকে 10 বছর আগে ভাবতাম যে অ্যাকিউট প্যানক্রিয়াটিস আর ক্রনিক প্যানক্রিয়াটিস, প্যানক্রিয়াটিক ক্যান্সার একটু আলাদা তিনটে রোগ। কিন্তু লাস্ট 10 বছরে যে রিসার্চগুলো হয়েছে ওখানে বোঝা যাচ্ছে যে অ্যাকিউট প্যানক্রিয়াটিস একটা রিকারেন্ট অ্যাটাক হতে পারে, যেটাকে আমরা রিকারেন্ট অ্যাকিউট প্যানক্রিয়াটিস বলি। ওইগুলো আলটিমেটলি ক্রনিক প্যানক্রিয়াটিসটা ডেভেলপ করতে পারে, আর ক্রনিক প্যানক্রিয়াটিস স্মল বাট ডেফিনেট পার্সেন্টেজে প্যানক্রিয়াটিক ক্যান্সার হতে পারে। তার মানে একটা স্পেকট্রাম অফ ডিজিজ। যদি আমাকে একটা ফিগার দিতে হয় তাহলে 100 জনে যদি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয় তাদের মধ্যে 20% রিকারেন্ট অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হবে, তাদের 20 to 25% ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হবে, আর তাদের একটা স্মল পার্সেন্টেজে প্যানক্রিয়াটিক ক্যান্সার হতেই পারে। তাহলে সবসময় এই পেশেন্টগুলোকে ফলো আপ করা দরকার যে আমরা জাস্ট একটা অ্যাকিউট প্যানক্রিয়াটিস ঠিক হয়ে গেল সেটাতে শেষ নয়, এটা আবার রিকারেন্ট হতে পারে আর প্যানক্রিয়াটিক ক্যান্সারটাকে টার্ন নিতে পারে। তার জন্য এগুলোকে ফলো আপে রাখা দরকার। এগুলোতে আমরা দরকার থাকলে আলট্রাসাউন্ড, সিটি স্ক্যান, ব্লাড টেস্টগুলো করি, যেন প্যানক্রিয়াটিক ক্যান্সার যদি ডেভেলপ করে তাহলে আমরা আর্লি স্টেজে ডায়াগনোসিস করতে পারি। চিকিৎসার ক্ষেত্রে শুধুমাত্র ওষুধেরই কি প্রয়োগ হয় না আর অন্য কোনো উপায় আছে, বা এটা চিকিৎসার মাধ্যমে পুরোপুরি কি সেরে যেতে পারে এই অসুখ? আমি বলি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস যেরকম সাডেনলি আসে সেরকম কমপ্লিটলি ঠিকও হতে পারে, যে প্যানক্রিয়াস পুরোটা রিকভার করে গেল আর প্যানক্রিয়াসটা নর্মাল হয়ে গেল, সেটা অ্যাকিউট প্যানক্রিয়াটিসের কথা বললাম। কিন্তু একটা পার্সেন্টেজ ক্রনিকে যাবে, যেটা আমি আগেও বলেছি। কিন্তু একবার যদি ক্রনিক প্যানক্রিয়াটিস ডেভেলপ করে তাহলে পুরোপুরি রিকভারি ইউজুয়ালি হয় না। তার মানে যেটুকু ড্যামেজ হয়ে গেছে, ক্রনিক প্যানক্রিয়াটিস একটা ফাইব্রোসিস ডেভেলপ করে, স্কারিং ডেভেলপ করে প্যানক্রিয়াসে, ওটা রিকভারিটা ইউজুয়ালি হয় না। তার মানে ক্রনিক প্যানক্রিয়াটিস একটা মোরলেস একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেল প্যানক্রিয়াসে। ওখানে স্টোন ডেভেলপ করতে পারে, ওখানে কালেকশনস ডেভেলপ করতে পারে যেটাকে আমরা প্যানক্রিয়াটিক সিডোসিস্ট বলি, আর ওখানে যেটা আমরা ডিসকাস করলাম ক্যান্সার ডেভেলপ করতে পারে। স্যার, একটু সাবধানতা নিয়ে জানতে চাইবো আপনার কাছে। আমি সাবধানতা বলতে দুটো জিনিস বলবো। একটা হচ্ছে যে সিমটমসগুলোকে ইগনোর করতে নেই, মানে এটা না হয় যে আমরা ওভার দ্য কাউন্টার ওষুধ, গ্যাস কমাবার ওষুধ খেয়ে যাচ্ছি আর এদিকে আমরা অ্যাকচুয়ালি প্যানক্রিয়াটাইটিসে সাফার করছি। সেটা হচ্ছে সিমটমসগুলোকে ইগনোর করতে নেই। তার মানে কি সবারই যারই একটু ডিসকমফর্ট হলো ওরা কি ডাক্তারের কাছে যাওয়া দরকার নেই। যদি সিমটমসগুলো সিভিয়ার হয়, যদি সিমটমসগুলো পারসিস্টেন্ট হয়, যদি সিমটমসের সাথে আরও কোনো সিমটম আছে যেরকম ভমিটিং হচ্ছে, পায়খানা হচ্ছে না, তাহলে এইগুলো ইঙ্গিত করছে যে এটা একটা ওয়ার্নিং সাইন, এটা একটা সিরিয়াস রোগ হতে পারে। তাহলে এইগুলো কিন্তু ডায়াগনোসিস ডিলে না হওয়া উচিত। যেরকম আমি বললাম গোল্ডেন আওয়ার, ফর্চুনেটলি ইন কেস অফ প্যানক্রিয়াটিস দ্য গোল্ডেন আওয়ার ইজ ওভার এ পিরিয়ড অফ 1 to 2 days অ্যাজ কম্পেয়ার টু 90 minutes ফর হার্ট অ্যাটাক অ্যান্ড মেবি 6 hours ফর এ ব্রেন স্ট্রোক. So there is some time, but that time should not be lost in thinking that we are suffering from some small disease. So একটা হলো যে সিমটমসগুলোকে ইগনোর করতে নেই, আর সেকেন্ড হচ্ছে যে কারণগুলো আমি বললাম মোস্ট অফ দ্য কারণ তো প্রিভেন্টেবল। অ্যালকোহল আমরা মডেস্ট অ্যামাউন্টে খাওয়া উচিত কিংবা না খাওয়া উচিত। গলব্লাডার স্টোন যদি আমরা জানি তাহলে পার্টিকুলার যদি ওরা সিমটম ক্রিয়েট করে থাকে, সিমটোম্যাটিক গলস্টোন, তাহলে ওর উপরে বসে থাকা উচিত নয়। কারণ আমরা জানি যে গলস্টোনের জন্য ব্যথা হতে পারে, কিন্তু সিভিয়ার সিমটমস লাইক প্যানক্রিয়াটাইটিস হতে পারে, গলব্লাডারে ক্যান্সার ডেভেলপ করতে পারে। তার জন্য এইগুলোকে জেনে শুনে যেন পুষে রাখাটা উচিত হবে না। যখন এই ওষুধগুলো যেগুলোর জন্য প্যানক্রিয়াটাইটিস হতে পারে, যেরকম আমি বললাম মির্গির ওষুধ আছে, অ্যান্টিবায়োটিক্স আছে, কয়েকটা ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগস আছে, কয়েকটা ক্যান্সারের ড্রাগস আছে, যে এইগুলো যখন নেওয়া হচ্ছে তাহলে সবসময় ভাবা উচিত যে এইগুলো নেওয়ার জন্য প্যানক্রিয়াটাইটিস হতে পারে, এইটা প্রিকশন নেওয়া উচিত। ব্যথাটা হলেই যেন ট্রিটমেন্টটা শুরু করা উচিত। জেনেটিক কারণগুলো আমরা ডিসকাস করলাম। যদি আমরা প্যানক্রিয়াটাইটিস নিয়ে কোনো পেশেন্ট পাই তাহলে আমাদের যদি এই কারণগুলো যদি আমরা না পাই তাহলে আমাদের জেনেটিক্স স্টাডি করে আমরা পেতে পারি যে জেনেটিক অ্যাবনর্মালিটি কিছু আছে কি না, সো দ্যাট উই ক্যান টেক প্রিকশন, যেন ব্যথা হলেই যেন ট্রিটমেন্ট শুরু করা হয়। স্যার, লাইফস্টাইল আর ডায়েট এটা নিয়ে জানতে চাইব। আমি বলবো যেগুলো আমরা বললাম কিছুটা লাইফস্টাইল রিলেটেড আছে। কয়েকটা জিনিস আমরা জানি যে যারা স্মোকার,
তাদের কিন্তু এই প্রোগ্রেশনটা যে সিরিজটা আমি বললাম যে অ্যাকিউট থেকে রিকারেন্ট অ্যাকিউট ক্রনিক হতে পারে, এগুলো আমরা দেখেছি স্মোকারে বেশি হয়। যারা ওবিজ, যারা ফ্যাট, যেটাকে আমরা অনেক সময় মেটাবলিক সিনড্রোম বলি, which is a combination of obesity with hypertension with diabetes mellitus with cholesterol high, এই কম্বিনেশনটাকে আমরা মেটাবলিক সিনড্রোম বলি। যাদের হয় তাদের প্যানক্রিয়াটিস হওয়ার চান্সটা বেশি, আবার তাদের প্যানক্রিয়াটিসটা ওয়ার্স হওয়ার চান্সটাও বেশি। তার জন্য মোট কথাটা হলো যে আমাদের একটা ব্যালেন্স ডায়েট, একটা হেলদি লাইফস্টাইল লিড করতে হবে, একটা ওয়েট কন্ট্রোল করে রাখতে হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনার এত সুন্দর ইনফরমেশন, আশা করি আমার দর্শক বন্ধুরা খুব সমৃদ্ধ হবেন এই তথ্য সম্পর্কে, এবং তারা ডেফিনেটলি তাদের ছোট ছোট যে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে যথেষ্ট সচেতন হবেন। আরও একবার ধন্যবাদ স্যারকে আমাদের তার গুরুত্বপূর্ণ সময় আমাদের দেওয়ার জন্য, আমার দর্শক বন্ধুদের দেওয়ার জন্য। সকলে ভীষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।